যে সংখ্যাগুলোর কারণে আসলে এই কথাগুলো আসছে যে আসলে নির্বাচনটা পিছায় যাবে, এরকম তো অনেক আলামত তো আমরা আসলে দেখছি তো আমাদের চারপাশে। আমাদের এখানে কথা নাই বার্তা নাই, একটা মিয়ানমারকে করিডোর দিয়ে দেওয়া হচ্ছে ভাই, কেমন কথা হইলো? আমাদের এখানে ধরেন যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আমাদের এখানে বলছে যে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুতি যাতে হই। মানে এটা কেমন কথা হইলো? মানে কোনো ধরনের আলাপ নাই, কোনো ধরনের বার্তা নাই, কিছু নাই, একজন বলে দিলেন আর মানে মানে এটা তো হইতে পারে না। সো এগুলো খুবই অশনি সংকেত, এবং এগুলো খুবই আপনার কি বলবো মানে অবিমৃষ্যকারিতা। আপনি আপনি এটার ফলাফল কি হবে চিন্তা না করে যদি এরকম কথা বলেন, তাহলে আপনার চেয়ে মানে রাষ্ট্র ক্ষমতার জন্য আপনার অনুপযোগী ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আর হইতে পারে না। আপনি আপনি এত বড় একজন লোক, আপনি বিশ্ব নেতা, আপনি বিশ্ব নেতা, আপনি যদি এই জিনিসটা না বুঝেন, এই কথার গুরুত্ব যদি না বুঝেন, তাহলে এটা খুবই আনফর্চুনেট। দেশে তো আগের মতোই চুরি ছিনতাই চলছে, তাহলে আমরা কি সংস্কার করতে পারলাম? এবং দারিদ্রতা কমছে না, নতুন নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে না, তাহলে কি নির্বাচিত সরকারের মাধ্যমেই মুক্তির পথ খুঁজবে জনগণ? মানে আমি আপনার সঙ্গে একমত, আবার একটুখানি একমত না। একমতের জায়গাটা বলি, যেমন আজকে যেমন বণিক বার্তা একটা নিউজ আসছে যে আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক ভাই, তিনি ধরেন যে মানে জাম্প করছেন, ওনার পিঠে অনেকগুলো ব্যাগ হচ্ছে বিনিয়োগ 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 লেখা। কিন্তু দিন শেষে আমরা পাশাপাশি একটা আপনার কি বলে কম্প্যারিজন দেখলাম, যেখানে দেখাচ্ছে যে আপনার আগের বছরের তুলনায় 9 মাসের গত বছরের 9 মাসের আর এই বছরের 9 মাসে আপনার 25% আপনার এটা এটা হচ্ছে এফডিআই, এটা হচ্ছে যে আপনার আমাদের যে মেশিনারিজগুলো, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যে জিনিসগুলো, এগুলো কমছে। এর খুবই একটা ভয়াবহ একটা চিত্র। এইটা যেমন, আবার আরেকটা জিনিস আমরা আজকে দেখছি যে ডিএনসিসি মানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, তারা আপনার বেশ কিছু আপনার অটো রিক্সা এগুলোকে ধরে ধরে ভাঙছে রাস্তার মধ্যে প্রকাশ্যে, এবং পাশেই ধরেন যে ওই রিক্সাওয়ালাটা আসলে মানে তার ফেলফেল করে তাকায় থাকা ছাড়া, হ্যাঁ বিলাপ করছে, তার ফেলফেল করে তাকায় থাকা ছাড়া, আহাজারি করা ছাড়া, বিলাপ করা ছাড়া তার আসলে কিছু করার নাই। এবং একজন তো ধরেন যে একটা তার অটো রিক্সাকে জড়ায় ধরে রাখছে, মানে ছাড়তে যাচ্ছে না। তো এটা একটা খুবই মর্মান্তিক একটা দৃশ্য। আমরা জানি যে এই অটোরিকশার বিভিন্ন ঝুঁকির বিষয়গুলো আমরা জানি, এগুলোর কারণে জ্যাম অনেক বেড়ে গেছে, অনেক কিছু আমরা জানি, কিন্তু এইটা অবশ্যই উপায় না। অটোরিকশায় আমি আমি মানে আমি নিজে অটোরিকশা চড়তে আমার কাছে অনেক ভয় লাগে। আমি অটোরিকশা চড়তে বাধ্য হইলে আমি ধরেন যে অনেক বলে টোলে, বাবা আস্তে চালাবেন, এই সে হ্যান ত্যান বলে টোলে ধরেন যে, এবং একটু জোরে চালাইতে গেলে আমি ধরেন যে একটুখানি সতর্ক হয়ে ইয়ে করি। কিন্তু এটার যে বাস্তবতার জায়গাটা, সেটাকে অস্বীকার করা যাবে না। এবং এইটা নিয়ে অনেক আলাপ হয়েছে যে কেন অটোরিকশাটা আসলে এইভাবে বন্ধ করা উচিত না। আপনি অটোরিকশার আমদানি জায়েজ, অটোরিকশার ব্যবসা জায়েজ, শুধুমাত্র রিকশাওয়ালা অটোরিকশা চালানোটা জায়েজ না, এটা তো হইতে পারে না। এটা তো একদমই আপনার মানে একটা জুলুম। এখন শেখ হাসিনা জুলুম করতেন, শেখ হাসিনার এইসব যুক্তির ধার ধারতেন না, এই সরকারও কি একই জুলুম করে? এই সরকারও কি আসলে আমাদের এসব যুক্তির ধার ধারবে না? তো যুক্তির ধার যদি ধারতেন, তাহলে এইটা আসলে এইভাবে বন্ধ করতেন না। তারা ধরেন যে এটাকে ধরেন যে এটা যে সমস্যা আছে, তাহলে কি এটাতে সিকিউরিটি কনসার্ন আছে, তাহলে এটাকে আপনার রিডিজাইন করে কিংবা আপনার কোনো ধরনের টেম্পার করে কি বলে মডিফিকেশন করে এটার সিকিউরিটি কনসার্নটাকে মানে ওভারকাম করা, কিংবা ধরেন যে আপনার এইটা নিয়ে যে যানজট হচ্ছে তাহলে এটাকে এমনভাবে বিন্যাস করা যাতে আসলে যানজটটা ওইভাবে না হয়। আর আসলে আমাদের এই যে দেখবেন যে যানজট হইলে সবার আগে ধরা হয় হচ্ছে রিক্সাকে, সবার আগে ধরা হয় হচ্ছে এই ধরনের অটো রিক্সাকে, সিএনজিওয়ালাদেরকে, কিন্তু দেখবেন যে প্রাইভেট কারকে কোনোদিনও বলা হয় না। কিন্তু আমরা সবাই জানি যে রাস্তার 80% দখল করে রাখে হচ্ছে প্রাইভেট কার। ইফ এনিথিং, যানজটের বাংলাদেশের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে প্রাইভেট কার, সেটা নিয়ে আসলে কোনো কনসার্ন নাই আমাদের। মানে ট্রাফিক নিয়ে তো বহুত কথা আছে আপনার, ইভেন এই যে মনে করেন যে বাস রুট রেশনালাইজেশনের গাল ভরা গল্প আমরা ধরেন যে 13 সাল থেকে আনিসুল হক সাহেবের সময় থেকে শুনে আসছি, এটার কিন্তু কোনো ফয়সালা এখন পর্যন্ত হয় নাই। এই সরকার এসেও বড় বড় গল্প করছে, কিন্তু ওই বাসের গায়ে গোলাপির রং মারা ছাড়া তারা আসলে কার্যত কিছু করে না। সো এই যে ডিজাস্টারগুলো আছে, আমরা দেখছি যে আপনার প্রবাসীদের মানে বিদেশে যাওয়া, আমাদের যে শ্রমিকরাই মূলত যে বিদেশে যাচ্ছেন, এই সংখ্যা কিন্তু আমি একটা স্ট্যাট দেখলাম যে আজকে আমি সারাদিন আসলে এই কি বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যেই ছিলাম কিছু কাজ নিয়ে।
তো যেমন এই যে মালয়েশিয়াতে আবার যে ইয়েটা হচ্ছে, এইখানেও একটা সিন্ডিকেটের গল্প আমরা শুনছি। তাহলে সিন্ডিকেট তো আমরা হইতে দিব না, আমরা তো সিন্ডিকেট চাই না। তারপরে মনে করেন যে এই গত মাসে আপনার সৌদি আরবে লোক গেছে হচ্ছে আগের মাসের তুলনায় 1/3, মানে তাহলে তো মানে তার মানে হচ্ছে যে বড় ধরনের কোনো একটা ভুল আছে। ইউনূস সাহেবের যে মনে করেন যে আমাদের যা হোক দেশের ভিতরে, অন্তত আমরা তো এটা ভাবি যে আমাদের বিদেশে আমাদের ভাবমূর্তির যে সংকটের জায়গাগুলো, যে সমস্ত সমস্যার জায়গাগুলো, এগুলোতে তো আমরা ওনার যে ইনফ্লুয়েন্স এটা ব্যবহার করে আমরা আসলে এখানে একটা বড় ধরনের সফলতা পাবো। কিন্তু আমরা দেখছি কি আমাদের বিনিয়োগ কমছে, আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কমছে, আমাদের আপনার বিদেশে কর্মী যাওয়া, শ্রমিক যাওয়া সেটা কমছে, দেশের মধ্যে শ্রমিকদেরকে বিভিন্ন ধরনের অপমান, অপদস্থ, জুলুম এইসব হচ্ছে। কিছু কিছু কারখানায় ধরেন যে রমজানের যে ঈদ, এই রমজানের ঈদের সময় যে তাদের বেতন বোনাস সেটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তারা এখনও রাস্তায় মানে সংগ্রাম করছেন, আন্দোলন করছেন এই বেতন ভাতার দাবিতে। এই যে এত কিছু, এগুলো যেমন বাস্তব, আবার ধরেন যে আমি বিশ্বাস করি বা আমি বিশ্বাস করতে চাই যে ইউনূস সাহেবের এখানটা একটা সিরিয়াস এফোর্ট আছে। ইউনূস সাহেব বলেন, আমাদের এই আশিক মাহমুদ, তিনি আমার খুবই কাছের পরিচিত বন্ধু একজন, বা আমি বিশ্বাস করি আর কি, আমি বন্ধু ভাবতে ভালোবাসি ওনাকে। তো ওনাদের একটা এফোর্ট আমি ধরেন যে নিজের চোখেই দেখি, ওনাদের উদ্যোগের জায়গাটা আমরা জানি। আবার এখানে ধরেন যে এইটাও একটা বাস্তবতা যে যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকে যেটার স্থায়িত্বকাল নিয়ে আসলে নিশ্চিত করে, বা কোনো সরকারের তো আসলে মানে স্থায়িত্ব নিয়ে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই কারো, তো সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে তো এটা আরও বেশি বাস্তব। এইসব কারণে ধরেন যে এই ধরনের অনেক আলাপও আছে যে ইনভেস্টমেন্ট আসবে না, বা এই ধরনের বাস্তবতার জায়গাগুলো আমাদের আছে। কিন্তু এটার আসলে সমাধান কি? এটার সমাধান তো এই না, ওকে ফাইন, যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, তাহলে ইনভেস্টমেন্টের জন্য আমরা বিএনপিকে নিয়ে আসি, বা ইলেকশন করে ফেলি, বা আমরা ধরেন যে এনসিপিকে ক্ষমতা দিয়ে দিই। এগুলো তো আসলে বাস্তব না। আমাদের অবশ্যই আমাদের ইলেকশন লাগবে, কিন্তু তার আগে আমাদের আরও কিছু জিনিস লাগবে। আমাদের যেমন ইনভেস্টমেন্ট, যেমন আমাদের বাস্তবতা, ইনভেস্টমেন্ট যেমন আমাদের এখানে জরুরি, আমাদের এখানে কর্মসংস্থান যেমন সবচেয়ে জরুরি একটা বিষয়, একই সঙ্গে আমাদের জন্য এখানে সবচেয়ে জরুরি একটা বিষয় হচ্ছে যে এই গণহত্যার বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনোটা জিনিস আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই তিনোটা জিনিসের জন্য আমাদেরকে আসলে একই সঙ্গে কাজ করে যেতে হবে, এবং সম্ভব হলে ইউনূস সাহেবের কাছে আমরা যেটা ডিমান্ড করি যে তার আসলে খুব দ্রুত আমাদেরকে এই বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটাকে নিয়ে একটা রূপরেখা, একটা ডেডলাইন তিনি আমাদেরকে আসলে দিবেন, টাইমলাইন আসলে দিবেন। যেমন বিএনপি যেমন দাবি করে যে আমাকে শুধুমাত্র ইলেকশনের আপনি শিডিউল দেন, ধরেন যে আমাদের ছাত্ররা দাবি করে যে আপনি আমাকে জুলাই চার্টারে শুধু শিডিউল দেন, রূপরেখা দেন। আমরা বলি যে আমাদের ভাই তিনোটাই লাগবে, আমাদের এখানে বিচার লাগবে, আমাদের এখানে সংস্কার লাগবে, এবং আমাদের এখানে ইলেকশন লাগবে। এই তিনোটার সম্মিলিতভাবে আপনি আপনার পরিকল্পনা বলেন, শিডিউল দেন, আপনি কি কি উদ্যোগ নিচ্ছেন, আপনার কি কি উদ্যোগ সামনে আছে, সেই পরিকল্পনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন, সেগুলো নিয়ে আলাপ করেন এবং সেগুলো নিয়ে কাজ করেন। কোনো অবস্থাতেই ধরেন যে এই জিনিসগুলো নিয়ে আপনি এককভাবে সিদ্ধান্ত নেবেন আর আমরা ধরেন যে সবাই মেনে নিব, এই জিনিসটা আসলে এরকম না মানে হবে না, এটা তো দেখাই যাচ্ছে। এবং আজকে যে আমাদের বিভিন্ন যে অস্থিরতা বা অবিশ্বাস, যে দ্বন্দ্ব, আপনি যদি দেখেন দিন শেষে আসলে এই কারণেই যে আপনি বিচারের কোনো, আপনি আসলে মানে আপনার মধ্যে কোনো সুস্পষ্ট, আপনি জানেন না যে কবে নাগাদ কদ্দূর বিচার হচ্ছে, কবে নাগাদ আপনি আসলে বিচার পাবেন। সংস্কার নিয়ে আমাদের কাছে কোনো মানে আমরা ক্লিয়ার না। ঐক্য কমিশন ধরেন যে একরকম কাজ করতেছে, চেষ্টা করতেছে, আমরা দেখি, সেটা আমরা ফিল করি, আমাদের সঙ্গেই তারা কাজ করেন বা আমাদেরকে নিয়ে তারা কাজ করেন, কিন্তু এইটা আসলে কবে নাগাদ, ধরেন যে অনেকগুলো সংস্কার কমিশনের যে রিপোর্ট, অনেকগুলো কাজ কিন্তু এতদিনে হয়ে যাওয়ার সময় ছিল, সুযোগ ছিল। যে জিনিসগুলোতে আসলে মানে সংবিধানকে সংস্কার করতে হয় না, এডিট করতে হয় না, সেগুলো তো আপনার এতদিনে নির্বাহী আদেশে অনেকগুলো জিনিস হয়ে যেতে পারতো। একেবারে যে কিছু হয় না সেটা না, কিন্তু যত বেশি হওয়ার সুযোগ ছিল তার ধারে কাছে নাই। সো এইখানে আমাদের একটা বিশাল অসন্তুষ্টি আছে। আমাদের নির্বাচন নিয়ে তো বিএনপি তো বলেই যাচ্ছে, এবং তার যে অসন্তুষ্টির জায়গাটা নির্বাচন নিয়ে, এটা তো বাস্তব, আপনি তো এটাকে উড়াই দিতে পারেন না যে আনলিমিটেড টাইমের জন্য তো আপনি নির্বাচন মানে করতে পারেন না। সো আপনি জুন পর্যন্ত বলছেন, হুইচ ইজ ভেরি ফাইন, আমি এটাকে খুবই মানে একটা জাস্টিফাইড সময় বলি। ইভেন যদি আরও 2 মাস লাগে, আমি ইভেন আরও 6 মাস লাগলেও আমার আসলে বড় ধরনের যে অবজারভেশন আছে, মানে নেক্সট
ডিসেম্বরেও যদি যে আমার যে বড় ধরনের অবজারভেশন আছে সেরকম কিন্তু না। আমি এবং আমার দলের কথা বলছি, বিএনপির নিশ্চয়ই থাকতে পারে। কথা হচ্ছে যে আপনি এই জিনিসগুলো ক্লিয়ার করেন, এই জিনিসগুলো নিয়ে, এই তিনোটা জিনিস নিয়ে, শুধুমাত্র আপনার নির্বাচন না, শুধুমাত্র জুলাই সনদ না, জুলাই সনদ আমাদের লাগবে, রাষ্ট্র সংস্কার আমাদের লাগবে, বিচার আমাদের লাগবে এবং নির্বাচনও আমাদের লাগবে। এই সমন্বিত আমার আসলে রোড ম্যাপটা চাই। গুঞ্জন উঠছে যে অন্তর্বর্তী সরকার খুব সহজে নির্বাচন দিবেন না, আপনি কি মনে করেন? আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তী ইউনূস সাহেবের উপর ম্যান অফ ওয়ার্ড, যে সমস্ত ওনার নামে যে সমস্ত আপনার মনে করেন যে থাকে না যে ওনার নামে ধরেন যে এরকম একটা জিনিস প্রচলিত। তো ইউনূস সাহেবের নিয়ে এই কথাটা আছে যে ম্যান অফ ওয়ার্ড, তিনি যে কথা বলেন সেটাই রাখবেন। আমি বিশ্বাস করি যে নির্বাচনটা ফেব্রুয়ারি মার্চ এর মধ্যেই আসলে হবে বলে আমার কাছে মনে হয়। আবার যে সংখ্যাগুলোর কারণে আসলে এই কথাগুলো আসছে যে আসলে নির্বাচনটা পিছায় যাবে, এরকম তো অনেক আলামত তো আমরা আসলে দেখছি তো আমাদের চারপাশে। আমাদের এখানে কথা নাই বার্তা নাই, একটা মিয়ানমারকে করিডোর দিয়ে দেওয়া হচ্ছে। ভাই কেমন কথা হইলো? আমাদের এখানে ধরেন যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আমাদের এখানে বলছে যে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুতি যাতে হই। এটা কেমন কথা হইলো? কোনো ধরনের আলাপ নাই, কোনো ধরনের বার্তা নাই, কিছু নাই, একজন বলে দিলেন আর এটা তো হইতে পারে না। সো এগুলো খুবই অশনি সংকেত এবং এগুলো খুবই আপনার কি বলবো অবিমৃষ্যকারিতা। আপনি এটার ফলাফল কি হবে চিন্তা না করে যদি এরকম কথা বলেন, তাহলে আপনার চেয়ে রাষ্ট্র ক্ষমতার জন্য আপনার অনুপযোগী ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আর হইতে পারে না। আপনি এত বড় একজন লোক, আপনি বিশ্ব নেতা, আপনি যদি এই জিনিসটা না বুঝেন, এই কথার গুরুত্ব যদি না বুঝেন, তাহলে এটা খুবই আনফর্চুনেট। সো এই ধরনের যে আলাপগুলো আছে, যে বাহাসগুলো আছে, যেই সংকট, সম্ভাবনা, আশঙ্কা, আতঙ্কগুলো আছে, এগুলোকে আমি অ্যাডমিট করি যে এগুলো আসলে আছে। কিন্তু আমি এখন পর্যন্ত সরকারের উপর এই জায়গাটা আমি আস্থা রাখি যে ফেব্রুয়ারি মার্চ নাগাদ ইনশাল্লাহ ইলেকশন হবে।